বকুল গ্রাম। মাধব নামে একটি রাখাল ছেলে প্রতিদিন গ্রামের গরু চড়াতে নিয়ে আসে। রোজ সে সকালে গরুর দল নিয়ে আসে জঙ্গলে, আর সূর্য যখনই পশ্চিমের কোলে ঢলে পড়ে ঠিক তখনই সে গরুর দল নিয়ে ফিরে যায় গ্রামে। কিন্তু আজ তার গরুর দল নিয়ে আসতে বেশ বেলা হয়ে গেছে। জঙ্গলে গাছের এক পাতা থেকে অপর পাতায় সূর্যের আলো লাফিয়ে লাফিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর গাছের ডালে বসে থাকা পাখির আওয়াজ ধীরে ধীরে গাছের সাথে ধাক্কা খেতে খেতে মিলিয়ে যাচ্ছে জঙ্গলের গভীর অন্দরমহলে। জঙ্গলের ভিতর বাতাসের শোষ চিৎকার, নিচে পড়ে থাকা সহস্র শুকনো পাতার খসখস আওয়াজ, আর জঙ্গলে শূন্য নিস্তব্ধতা একটা বেশ গা ছমছম পরিবেশ সৃষ্টি করেছে। হঠাৎ মাধবের খেয়াল হলো গরুর দলের মধ্যে একটা কালো রঙের নাদুস নুদুস চেহারার বলদ ছিল, কিন্তু সেটা গরুর দলে নেই কেন? তাহলে কি চড়তে চড়তে অন্যদিকে চলে গেল? মাধব প্রশ্নগুলো মনের ভিতরে ভাবতে ভাবতে পুরো জঙ্গল চষে বেড়াতে লাগলো। হঠাৎ সে দেখতে পেল একটা কুয়োর কাছে দাঁড়িয়ে কুয়োর ভিতরে এক দৃষ্টে চেয়ে আছে কালো রঙের বলদটা। যেন তার প্রচন্ড জল তেষ্টা পেয়েছে, তাই সে জলের আশায় অমন করে তাকিয়ে আছে কুয়োর জলে। মাধব যেই বলদটার কাছে যাবে বলে এক পা বাড়িয়েছে, অমনি বিশাল এক লম্ফ দিয়ে বলদটা কুয়োর ভিতরে ঝাঁপিয়ে পড়ে। একটা প্রচন্ড জলের আওয়াজ হয়ে নিমেষেই সেটা শান্ত হয়ে গেল। মাধব দৌড়ে গেল কুয়োটার কাছে, মুখ ঝুঁকিয়ে সে কুয়োর ভিতরে তাকালো। কি আশ্চর্য, এত বড় প্রাণীটা নিমেষেই যেন কুয়োর গভীর জলের তলায় তলিয়ে গেছে। কুয়োর জলটা যেন শিকারীর মতো চুপটি করে শিকারের আশায় তার শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। একবারও পলক পড়ছে না তাতে, আর না আছে কোনো ছোট ছোট কম্পিত জলের ঢেউ। মাধবেরও যেন সেই বলদটার মতো অবস্থা হলো। শত চেষ্টা করেও সে চোখ সরাতে পারছে না। কিসের একটা মায়া জলে সে যেন আটকে পড়েছে। হঠাৎ মাধব লক্ষ্য করল জলের কালো রঙের মধ্যে থেকে একটা কুৎসিত মহিলার মুখ তার দিকে হাত বাড়িয়ে ডাকছে আর বলছে, আমাকে উদ্ধার করো, আমাকে উদ্ধার করো, আমি বাঁচতে চাই। একটু পরেই তার রূপ যেন বদলে গেল। তার চোখে যেন ফুটে উঠেছে প্রতিশোধের আগুন। মুখের ভেতর থেকে বেরিয়ে এলো একটা রক্ত জল করার মতো হাসি। কিছুক্ষণ পর চারিপাশ নিস্তব্ধ হয়ে গেল। হঠাৎ একটা জলে কিছু ভারী জিনিস পড়ার আওয়াজ ছাপিয়ে গেল পুরো জঙ্গলে, আর ধীরে ধীরে তা মিলিয়ে গেল জঙ্গলের গভীর অন্দরমহলে। 1 মাস পর বিল্টু আর আমি দুজনে রাত জেগে মেঝেতে বসে কতগুলো খাতার উপরে মলাট লাগাচ্ছি। বিল্টু আর আমি দুজনেই বাঁকুড়া পুরসভার কর্মী। 1 সপ্তাহ আগে পুরসভা থেকে খবর এলো এবারে জনসংখ্যা গণনার কাজের দায়িত্ব নাকি আমাকে আর বিল্টুকে দেওয়া হয়েছে। বাঁকুড়ার আশেপাশে তা প্রায় 10টা গ্রামের জনগণনার ভার আমাদের দেওয়া হয়েছে। তাই রাত জেগেই কাজগুলো এগিয়ে রাখা হচ্ছে, কারণ হাতে আর বেশি সময় নেই। পরশু থেকেই আমাদের গ্রামে গ্রামে ঘোরা শুরু হয়ে যাবে, আর গ্রামের লিস্টও আমাদের হাতে চলে এসছে। একটা খাতার উপরে মলাট শেষ করে আমি বিল্টুকে একটা প্রশ্ন করলাম, আচ্ছা কোন গ্রামে গিয়ে প্রথম কাজ শুরু করবে কিছু ভাবলি? বিল্টু এক মনে খাতার কাজ করছিল। আমার প্রশ্ন শুনে খাতার কাজ ফেলে তার পায়ের কাছে পড়ে থাকা গ্রামের নামের লিস্টটা মেলে ধরলো তার মুখের কাছে, আর কিছুক্ষণ তাতে চোখ বুলিয়ে বলল, আমার মনে হয় প্রথমে বকুল গ্রামে গিয়ে কাজ শুরু করব, কারণ গ্রামটা শুনেছি নাকি বেশ বড়। তা মোটামুটি ধরে নেয় 90টা ঘর তো হবেই, আর বাকি গ্রামগুলোর সম্বন্ধে যতদূর জানি এত ঘর হবে না। আর তাছাড়া লিস্টে গ্রামের দূরত্বগুলো লেখা আছে, তাতে বকুল গ্রামটার দূরত্বই সবচেয়ে বেশি, আর বাকি গ্রামগুলো তো সেরকম দূরে নয়। বিল্টুর কথা শেষ হতে আমি বলে উঠলাম, তা কতক্ষণ লাগবে বকুল গ্রামে পৌঁছাতে? বিল্টু আবার বলে উঠল, মোটর সাইকেলে প্রায় 7 ঘন্টার মতো লাগবে বই কি। সময় যেন চোখের পলক ফেলতেই পেরিয়ে যাচ্ছে। দেখতে দেখতে আমাদের জনগণনার কর্মসূচির দিন উপস্থিত হলো। আমি আর বল্টু একটা মোটর সাইকেলে দুজনে চেপে সকাল 9টার সময় ঘর থেকে রওনা দিলাম বকুল গ্রামের উদ্দেশ্যে। ভোর ভোর উঠে
প্রয়োজনীয় কাজ সব সেরে সকাল 7টায় আমি আর বিল্টু বেরিয়ে পড়লাম জনগণনার কাজে। গ্রামে ঘরে ঘুরতে ঘুরতে দুপুর হয়ে গেল। আমি আর পেরে উঠছিলাম না। এত গরম যে শরীরের ভেতরে সব শক্তি যেন শেষ হয়ে গিয়েছে। চলারও আর ইচ্ছা হচ্ছে না আমার। বিল্টু আমার অবস্থা দেখে বলল, আর একটা ঘর দিয়ে ফিরে যাব। অবশেষে আমরা একটা ছোট্ট মাটির ঘরের কাছে এসে দাঁড়ালাম। খুন্তির আওয়াজ আর রান্নাঘরের চালের পাইপ থেকে ধোঁয়া বের হতে বুঝলাম কেউ রান্না করছে। বিল্টু হাঁক দিল বাড়িতে, কেউ আছেন? কিছুক্ষণ পর খুন্তির আওয়াজ থেমে গেল। একজন বছর 34-এর এক মহিলা বাইরে বেরিয়ে এলেন। এসে বললেন, কি দরকার বলো তাড়াতাড়ি, আমার অনেক কাজ বাকি আছে এখনো। আমি এবার বলে উঠলাম, এই তেমন কিছু নয়, এই আপনাদের ঘরে কজন থাকেন সেসব কিছু স্বল্প তথ্য জানতে এসেছি। আমরা শহর থেকে এসেছি জনগণনার জন্য। আমার কথা শুনে মহিলাটির চোখের ভেতরটা আবছা হয়ে এলো জল। কাঁদো কাঁদো গলায় বলল, কি হবে বলে? আমার একটিমাত্র সন্তান, সেও আর নেই। আমরা একটু অবাক হয়ে গেলাম। পুরো ব্যাপারটা যে কি সেটা ঠিক বুঝতে পারলাম না। বিল্টু হঠাৎ বলে উঠল, কি ব্যাপার বলুন তো, আপনার ছেলের কি হয়েছে? মহিলাটি তার কাপড়ের আঁচলে চোখ দুটো মুছে বলল, আমার ছেলে মাধব গ্রামে যত গরু ওই চড়াতে নিয়ে যেত। প্রতিদিনের মতো সেদিনও গিয়েছিল গরু চড়াতে, কিন্তু আর ফেরত আসেনি। সব জায়গায় খোঁজ করেছি, কিন্তু তার দেহ পর্যন্ত পাইনি আমরা। গ্রামের লোক বলছে ওই কুয়ো রাক্ষসীর কাজ নাকি এটা। সব শেষ করে দিল ওই রাক্ষসী। এই বলে কাঁদতে কাঁদতে মহিলাটি ঘরের ভিতরে চলে গেল। মহিলাটির কান্নার আওয়াজ যেন আমাদের মনকেও বিষাদে পরিপূর্ণ করে তুলল। যতই হোক, সন্তান হারানোর ব্যথা বলে কথা। হঠাৎ চারিদিক থেকে কালো মেঘের দল ছুটে এসে ঢেকে দিল নীল আকাশটিকে। এই বুঝি বৃষ্টি নামলো বলে। আমি আর বিল্টু স্কুলের পথে চলা শুরু করলাম। কিছুটা পথ যেতেই গ্রামের প্রধানবাবুর সঙ্গে দেখা হয়ে গেল। তিনি আমাদের দেখে, আমি আপনাদেরই কাছেই যাচ্ছিলাম, যাক ভালোই হয়ে গেল দেখা হয়। আপনাদের দুপুরের খাবারের ব্যবস্থা আছে। এই পথ ধরে 7টা ঘর পেরোলে একটা দোকান পাবেন। ওকে আমি সব বলে রেখেছি, আপনারা গিয়ে শুধু দোকান থেকে কিনে নেবেন, ও সব বানিয়ে রাখবে। প্রধানবাবুর কাছ থেকে বিদায় নিয়ে আমরা দোকানে গিয়ে খাবার কিনলাম। তারপর হাঁটা দিলাম স্কুলের পথে। স্কুলের উঠোনে যেই পা রেখেছি অমনি ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। শান্তি একটু, আমি বলে উঠলাম। দুপুরের খাওয়া শেষ করে বিশ্রাম করছি দুজনে। এমন সময় বিল্টু বলে উঠল, মাধব কি সত্যি মারা গেছে? আর মহিলাটা একটা কুয়ো রাক্ষসীর কথা বলছিল। বিল্টুর কথা শেষ হতেই আমি বিল্টুকে বললাম, আরে ছাড় তো, যত সব মন গড়া কথা। রাক্ষসী ওসব তো রূপকথার গল্পে শুনেছি, তাই এখানে কি রাক্ষসীটা রূপকথার গল্প থেকে উড়ে এসে বসছে নাকি? যত্তসব। আর মাধব যুবক ছেলে, ওই গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে গেছে হয়তো কাজের তাগিদে। গরু চড়িয়ে আর কতই সে রোজগার করত। শুনলি না মহিলাটা কি বলল, যে তার দেহটা পায়নি, তার মানে ও মরেনি। এসব তর্ক বিতর্ক করতে করতে সন্ধ্যার কালো ছায়া ধীরে ধীরে সমস্ত পরিবেশটাকে গ্রাস করতে লাগলো। বিল্টু বাইরের দিকে তাকিয়ে একবার বলল, চল রাতের খাবারটা নিয়ে আসা যাক। বৃষ্টি তখনও ঝমঝম শব্দ করে মাটির বুকে নৃত্য করে যাচ্ছে। দোকানের থেকে রাতের খাবারটা এনে ভিজে জামা কাপড় চেঞ্জ করলাম দুজনে। রাতের খাবার রুটি আর মাংসটা সাজিয়ে রাখলাম মেঝেতে। তারপর রুটিটা যেই মুখে দিতে যাব অমনি দরজায় টোকা পড়ল। আমি উঠে দরজার কাছে যেতে আবার দুবার টোকার আওয়াজ এলো। আমি বিল্টুর দিকে একবার মুখ ঘোরালাম। বিল্টু খোলার জন্য ইশারা করলো। আমি একবার বলে উঠলাম, কে? কিন্তু দরজার ওপর থেকে কোনো আওয়াজ এলো না, শুধু আগের মতো দুবার টোকার শব্দ কানে ভেসে এলো। আমি আবার বললাম, নাম না বললে দরজা খুলবো না। ওদিক থেকে একটা নারীর আওয়াজ ভেসে উঠল, আমি মালতী। এতক্ষণে আমার বুকে বল এলো মানুষের গলার আওয়াজ পেয়ে। আমি ধীরে ধীরে দরজাটা খুলে ফেললাম। ভারী অদ্ভুত ব্যাপার তো,
দরজার কাছে তো কেউ নেই। এই মাত্র তো কোনো এক মহিলা টোকা মারছিল দরজায়। কোথায় গেল সে? বৃষ্টি তখন একদম পুরো থেমে গেছে। বিল্টু হাতে একটা টর্চ নিয়ে বেরিয়ে গেল আর বলল, আমি দেখছি, তুই খেয়ে নে। আমি তাকে বাধা দেওয়ার আগেই অন্ধকারে বিল্টু মিলিয়ে গেল। বিল্টু এভাবে একা অন্ধকারে বেরিয়ে যেতে আমিও আর থাকতে পারলাম না। আমিও বেরিয়ে পড়লাম তাকে খোঁজার জন্য। রাতের অন্ধকারে ছোট্ট একটা টর্চ নিয়ে আমি চললাম বিল্টুকে খুঁজতে। চারিদিকে নিস্তব্ধ পরিবেশ, একটাও ঝিঝি পোকার আওয়াজও নেই। কিছুক্ষণ এদিক ওদিক খোঁজার পর সামনে টর্চের ক্ষীণ আলোয় একটা জঙ্গল দেখতে পেলাম। তাতে ব্রহ্মদৈত্যের মতো হাত ছড়িয়ে দাঁড়িয়ে আছে গাছগুলো। আমি ধীরে ধীরে জঙ্গলটার ভিতরে প্রবেশ করলাম। এই অন্ধকার জঙ্গলে জ্যোৎস্নার মৃদু আলো পড়ে যেন সেই ছোটবেলার রূপকথার কোনো এক পাহাড় ঘেরা জঙ্গলের কথা মনে পড়ে যাচ্ছে, যেখানে রাক্ষসীরা বন্দি করে রেখেছিল এক অপরূপ সুন্দরী রাজকন্যাকে। পায়ের চাপে শুকনো পাতার খচখচ আওয়াজে মাঝে মধ্যে মনের ভিতরে সমুদ্রের তীরে বালির উপর মৃদু আছড়ে পড়া ঢেউয়ের মতো একটা ভয় আছড়ে পড়ছে বারবার আমার মনে। আমি টর্চটার হাতলটা এবার একটু আগের থেকে শক্ত করে ধরলাম। তারপর ধীরে ধীরে দু চোখ যত দূর পর্যন্ত যাচ্ছে তত দূর পর্যন্ত ভালো করে পর্যবেক্ষণ করতে লাগলাম। হঠাৎ আমার কাঁধে কতগুলো বরফের থেকে বেশি ঠান্ডা আঙুলের চাপ পড়লো। আমার তো প্রাণ পাখি বুঝি এই খাঁচা ছাড়লো অবস্থা। কোনো রকম নিজেকে সামলে নিয়ে পিছনের দিকে ঘুরলাম। দেখি বিল্টু। আমি বুকে যেন সহস্র হাতির বল পেলাম। আমি কিছু বলতে যাচ্ছিলাম, হঠাৎ বিল্টু আমার মুখটা চেপে ধরলো আর ফিস ফিস করে বলল, একদম আওয়াজ করিস না, আর ওই দিকে দেখ, বলে একটা আঙুল বাড়িয়ে দিল সামনের দিকে। আমি মাথা ঘুরিয়ে বিল্টুর আঙুলের দিক বরাবর তাকালাম। জ্যোৎস্নার ক্ষীণ আলোয় যেটা আমি দেখলাম তাতে আমি কেন, যে কোনো মানুষের রক্তই জল হয়ে যাওয়া কোনো কঠিন ব্যাপার নয়। সামনে কিছুটা দূরে একটা কুয়োর প্রাচীরের ওপর একটা সাদা কাপড় পরে একটা মেয়ে বসে বসে তার এক হাত লম্বা মুখের থেকে বেরোনো জিভটা দিয়ে একটা মৃতদেহের শরীর থেকে রক্ত চেটে চেটে খাচ্ছে। আর তার চোখের ভিতরের কালো মণিটা কোথায় যেন অদৃশ্য হয়ে গিয়েছে, শুধু সাদা অংশটা খালি ঘোরাফেরা করছে। আর মাথা থেকে সাদা খোলা চুলের ঝাঁক লুটিয়ে পড়েছে কুয়োর প্রাচীর থেকে মাটিতে। তার মুখটা এতটাই কুৎসিত যে সেটা কি করে প্রকাশ করব তার ভাষা নেই আমার কাছে। মনে হলো কেউ যেন কোনো গরম তরল জিনিস ছুড়ে দিয়েছিল, তাতেই তার মুখটা জ্বলে পুড়ে একদম বিভৎস হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর মেয়েটা একটা ঝাঁপ দিয়ে কুয়োর ভিতরে চলে গেল। এই নিশুতি রাতে নিস্তব্ধ জঙ্গলে হাড়হিম করা এই দৃশ্যের একমাত্র সাক্ষী রইলাম শুধু আমরা এই দুজন। আমি ধীরে ধীরে কুয়োর কাছে এগোলাম। বিল্টু আমার সঙ্গ নিল। আমরা দুজনে সেই কুয়োর কাছে আসতেই চমকে গেলাম। নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না আমি। মৃতদেহটা দেখার পর আমার শরীরের প্রত্যেকটা শিরা উপশিরার রক্ত প্রবাহ উল্টো দিকে ছোটাছুটি করতে শুরু করল। আমার মাথার ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেল। মনে হচ্ছে যেন শত শত পিঁপড়ের দল আমার ব্রেনের থেকে একটু একটু করে কিছু ছিঁড়ে নিয়ে যাচ্ছে। মৃতদেহটার দিকে একবার ভালো করে দেখলাম। পুরো শরীরটা নখের সাহায্যে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। ঘাড়ের কাছে একটা বড় ক্ষত, সেখান দিয়ে এখনো কাঁচা রক্তের ঢল গড়িয়ে পড়ছে কুয়োর প্রাচীরের গা বেয়ে। আর কুয়োর প্রাচীরের ওপর পড়ে আছে ছিন্ন ভিন্ন বিল্টুর দেহ। আমার শরীরের প্রত্যেকটা লোম খাড়া হয়ে উঠল ভয়। তাহলে এতক্ষণ বিল্টু তো আমার সঙ্গেই ছিল। একবার পিছনে ফিরে তাকিয়ে দেখলাম কেউ কোথাও নেই। হঠাৎ এমন সময় কুয়োর ভিতর থেকে একটা রক্ত জল করা মেয়ের হাসি ভেসে উঠল। আমার এবার হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাবার উপক্রম হলো। আমি বাঁচাও বাঁচাও করে জোরে চিৎকার করলাম দুবার, কিন্তু গলার আওয়াজ যেন গলাতেই মিলিয়ে গেল। কিছু উপায় না দেখে আমি দিশাহীনভাবে ছুটতে লাগলাম। প্রাণ বাঁচানোর আশায় আমি সর্বশক্তি দিয়ে ছুটতে লাগলাম। কিছুক্ষণ পা চালাতেই জঙ্গল শেষ হয়ে প্রাইমারি স্কুলের কাছে এসে উপস্থিত হলাম। তারপর গ্রামের রাস্তা ধরে সোজা ছুটে চললাম আবার। অবশেষে গ্রামের প্রধানের বাড়ির দরজার কাছে এসে পৌঁছালাম এবং সজোরে হাত দিয়ে আঘাত করলাম দরজায়।
তারপর আমার শরীরটা ঢলে পড়লো গ্রাম প্রধানের দরজাতে। আমি জ্ঞান হারালাম। জ্ঞান যখন ফিরল তখন সকাল হয়ে গিয়েছে। আমি একটা বিছানায় শুয়ে আছি, পাশে একটা চেয়ারে প্রধানবাবু বসে আছেন। আমার জ্ঞান ফিরতেই প্রধানবাবুকে সব খুলে বললাম। প্রধানবাবু বললেন, এই যাত্রায় খুব বাঁচা বেঁচেছেন। তিনি আরও বললেন, আমি আপনাদের আগেই বারণ করেছিলাম যে রাতে কেউ ডাকলে দরজা খুলে বেরোবেন না। এ গ্রামের নিয়মই আছে যে রাত হলে দরজা বন্ধ করে দেয়। আমি আগেই সাবধান করে দিয়েছিলাম। আমি এবার কৌতূহলের চোখে প্রধানবাবুকে একটা প্রশ্ন জিজ্ঞেস করলাম, আচ্ছা ওই মেয়েটি কে ছিল? প্রধানবাবু একটু চুপ থেকে বললেন, আজ থেকে 12 বছর আগে এই গ্রামে একটা বিধবা বৃদ্ধা থাকতো। গ্রামের লোকে বলতো সে নাকি কি সব অপদেবতার পুজো করত, মানুষের অনিষ্ট করত। নিজের স্বামী এমনকি ছেলেকেও নাকি সেই মেরেছে। বৃদ্ধার নাম ছিল মালতী। গ্রামের সবাই ওকে মালতীর ডাইনি বলতো। তো গ্রামে সব ঠিকঠাকই চলছিল, কিন্তু একদিন এক অমাবস্যা রাতে গ্রামের এক 5 বছরের শিশুকে সে গ্রামের এক ঘর থেকে চুরি করে নিয়ে যায় তার অপদেবতার কাছে বলি দেওয়ার জন্য। গ্রামের মধ্যে ব্যাপারটা কয়েক মুহূর্তে ছড়িয়ে পড়ে। তন্ন তন্ন করে খোঁজ শুরু হয়ে যায়। অবশেষে ওই জঙ্গলের কুয়োর কাছে মালতী ডাইনিকে খুঁজে পায় সবাই, আর সেই ছেলেটাও। তখনও কিছু ক্ষতি করেনি ছেলেটার। ক্ষিপ্ত গ্রামের লোক মালতী ডাইনিকে প্রচণ্ড মারধর করে। তারপর তার শরীরে কেরোসিন দিয়ে আগুন লাগিয়ে দেয়। আগুনের থেকে নিজেকে বাঁচানোর জন্য সে কুয়োতে ঝাঁপ দেয়, আর কুয়োতে ডুবে মারা যায়। তারপর থেকে সবকিছু ঠিকই চলছিল। হঠাৎ 6 মাস আগে থেকে আবার গ্রামে নানা রকম ঘটনা ঘটতে থাকে। গ্রামের লোক বলা বলি করে মালতী ডাইনি নাকি সেই অপদেবতার আশীর্বাদে আবার ফিরে এসেছে, আর তার অভিশপ্ত আত্মা নাকি এখন শুধু রক্ত চায়। অনেক সাধু তান্ত্রিক এসেও কিছু করতে পারেনি। তাই দিন থাকতেই সব কাজ ছেড়ে রাতে দরজা বন্ধ করে ঘরের ভিতর ঢুকে পড়ে সবাই, কেউ বেরোয় না। প্রধানবাবুর কাছে সব শোনার পর আমি সেই দিনই গ্রাম ছেড়ে ঘরে চলে আসি। আর এক মুহূর্ত সেখানে থাকতে মন চাইছিল না। এখন তো সব কিছু ঠিকই আছে, কিন্তু বিল্টুর জন্য মনটা একবার করে কেঁদে ওঠে। বেচারা নিজের জীবন দিয়ে তাকে বাঁচিয়েছে। সেদিন অমাবস্যার রাত, আমি ঘরে শুয়ে পড়েছি। ঘড়ির কাঁটা তখন ঠিক 11টা। এমন সময় দরজায় দুটো টক টক করে টোকা পড়ল। আমি জিজ্ঞেস করলাম, কে? ওপাশ থেকে একটা কর্কশ গলায় মেয়ের হাসির আওয়াজ ভেসে এলো। তারপর বলল, আমি মালতী। গল্পটি এখানেই শেষ। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের গল্পটি কেমন লাগলো। আপনাদের যদি কোনো ভৌতিক গল্প বা ঘটনা জানা থাকে তাহলে সেটা আপনারা পাঠাতে পারেন ভয়েস রেকর্ডিং বা মেসেজের মাধ্যমে ফেসবুক পেজের লিঙ্কে, যেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। গল্পটি ভালো লাগলে সেটা আমাদের চ্যানেলে শোনানো হবে বা পডকাস্ট করা হবে।